আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস। প্রাণ বাঁচাতে রাফা ছেড়েছেন 1,10,000-এর বেশি নাগরিক। জিম্বাবুয়েকে টানা চতুর্থ টি-20 হারিয়ে সিরিজে 4-0-তে বাংলাদেশের লিড। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইগারদের 5 রানের জয়। এবং লাভজনক পেশা হওয়ায় কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষ যুক্ত হচ্ছেন কৃষিতে। বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগের পরিমাণও বাড়ছে। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে সাধারণ পরিষদে। প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ 143টি দেশ ভোট দিয়েছে। অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে প্রতিদিন গাজার রাফা শহর ছাড়ছে 30,000-এর বেশি মানুষ। হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত আছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি। 193টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ সহ 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপুল ভোটের প্রস্তাব পাশ হওয়ায় ফিলিস্তিনিদের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি আরও জোরালো হলো। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল 25টি দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজার রাফা অঞ্চলে নতুন করে বোমা বর্ষণ করেছে। জাতিসংঘ জানিয়েছে, হামলার কারণে শহরটি ছেড়ে গেছেন 1,10,000-এর বেশি মানুষ। গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক বিক্ষোভকারীর উপর লাঠিচার্জ করেছে পুলিশ। গাজায় হামলার প্রতিবাদে ইয়েমেনের সানায় 20 লাখের বেশি মানুষ গণসমাবেশ করেছে। হামাসের কাছে বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে জিম্মিদের স্বজনরা। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4 ম্যাচ জিতল বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হয়েছে টাইগারদের। সাকিব মুস্তাফিজ 2 সুপারস্টার ফিরেই তাদের নামের প্রতি শুভেচ্ছা করে পারফরম্যান্স করেছেন। ওপেনিংয়ে পার্টনার বদল করে দীর্ঘদিন পর 17 রান দেখা গেলেও সেই পুরনো রোগে মুহূর্তেই ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। বিনা উইকেটে 101 থেকে 143-এ অল আউট। তারপরও ম্যাচটা 5 রানে জিতেছে বাংলাদেশ দল। 5 ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে 4-0 ব্যবধানে। ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে টস জিতলেন সিকান্দার রাজা। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন বাংলাদেশকে। একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টানা ব্যর্থতার পর এ ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন লিটন কুমার দাস। বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ ও মোহাম্মদ সাইফুদ্দিনকে। ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিম ও সৌম্য সরকারের 101 রানের জুটিতে চমৎকার শুরু পায় লাল সবুজের দল। টি-20 ক্রিকেটে তৃতীয়বার 17 রানের জুটি গড়েছেন বাংলাদেশের ওপেনাররা। সিরিজের প্রথম ও নিজের অভিষেক ম্যাচে অপরাজিত 67 রানের ইনিংসের পর এই ম্যাচে তানজিদ তামিম করলেন আরেকটি অর্ধশতক। করেছেন 37 বলে 52 রান। জঙ্গুয়ের বলে আউট হওয়ার আগে সৌম্য সরকার করেছেন 41 রান। 2 ওপেনার আউট হওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। 42 রানে 10 উইকেট হারিয়ে 143 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সাকিবের ব্যাট থেকে আসে 1 রান। জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে প্রথম ওভারে ফেরান তাসকিন আহমেদ। মারুমানিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন সাকিব। এরপর ক্যাম্পলু বার্লের 37 রানের পার্টনারশিপ
সফরকারীদের জয়ের স্বপ্ন দেখালেও আইপিএল মাতানো মোস্তাফিজের জোড়া আঘাতে জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন ভেঙে যায়। জিম্বাবুয়ে অল আউট হয় 138 রানে। সাকিব ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংয়ে ছিলেন উজ্জ্বল। 35 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট আর ফিজ নিয়েছেন 3 উইকেট। সিরিজের পঞ্চম ও শেষ টি-20 রোববার সকাল 10টায় হোম অফ ক্রিকেটে। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দলে ফিরেই নিজেদের নামের প্রতি সুবিচার করে দেখালেন 3 তারকা সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। সাকিব একাই নিয়েছেন 4 উইকেট, মোস্তাফিজ ঠিক সময়ে জ্বলে উঠে হয়েছেন ম্যাচ সেরা। আর সৌম্য সরকার ওপেনিংয়ে নেমে 34 বলে করেছেন 41 রান। সৌম্যের সাথে তানজিদ তামিমের ওপেনিং জুটিতে বাংলাদেশ পায় 101 রানের দারুণ এক পার্টনারশিপ। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কিভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে, সেটা যে আমরা বড় মেসেজে কাজে দিব। কৃষি অনেক লাভজনক পেশা হয় এখন কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষ যুক্ত হচ্ছেন কৃষিতে। এতে করে বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগের পরিমাণ দিনকে দিন বাড়ছে, এমনকি এক উদ্যোক্তা পটুয়াখালী জেলার দশমিনার জামাল হোসেন। তিনি বড় পরিসরে মাছ চাষ আর সমন্বিত ফসল উৎপাদনে অল্প দিনেই পেয়েছেন দারুণ সাফল্যের সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। উপকূল অঞ্চলের অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মরশুমে কৃষক সেচের অভাবে ধান আবাদ করতে পারছে না। বাড়ছে মাটির লবণাক্ততা, তাই অনেকে বিকল্প পেশা খুঁজে নিয়েছেন, অনেকে খুঁজছেন বিকল্প কৃষির। উদ্যোক্তা জামাল হোসেন তেমনই একজন। এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, আমাদের একটা ফসল হয়, বছরে 2-3টা ফসল হয় না স্যার। তো যেহেতু আমাদের 2-3টা ফসল হয় না, এক জমিনে তো আমাদের এক ফসল তো আমাদের পোষাবে না স্যার। এই জন্য নতুন কি করা যায়, এই পুকুরে মাছ, এদিকে ড্রাগন, টোটাল শাক সবজি যা করা যায় স্যার। উদ্যোক্তা বিনিয়োগের আগে ভেবেচিন্তে নিয়েছেন অনেক কিছু। বড় পরিসরে মাছ চাষে জামাল হোসেনের রয়েছে দীর্ঘমেয়াদী বড় পরিকল্পনা। এখানে 25,000 মাছ ফেলাইছি স্যার। তা আলহামদুলিল্লাহ এই 1.5 বছরের মাথায় যেটি আমি 1 কেজি ফেলাইছি, এটার ওজন 7 কেজি প্লাস হয়ে গেছে। আমি এটা 5 বছর কন্টিনিউ করতে চাই। যেহেতু আমার 5 বছরে যদি আমার গড় ওজন 25,000-এর 5 কেজি করে আসে, তার প্রাইস হিসাব করলে যদি 500 আসে তাতে 5 কোটি টাকা আসবে স্যার। মাছ চাষের পাশাপাশি জামাল হোসেন স্বপ্ন দেখছেন কৃষির বহুমুখী উৎপাদনের। এই 20 একর জলায়তনের পাড় জুড়ে করেছেন বিভিন্ন সবজি ফসলের চাষ। পারগুলা তো স্যার আমি এবছর তো এই টমেটো দিয়েছি, আর অন্য ফল আছে, মরিচ আছে, আমার পেঁয়াজ, রসুন, আমি টুকটাক সবই আমি, আমার আম গাছ, হ্যাঁ আম গাছ আছে, হ্যাঁ। আমি এরপরে টোটাল পারি আমি স্যার ড্রাগনের আমি চাষটা করতে চাই। ড্রাগনে হয় কি স্যার, কোনো পাতা নাই গাছে, ওর খরচটাও কম, ক্ষতিটাও কম। এই উদ্যোগ এখন এই এলাকার অনেকের অনুপ্রেরণা। একসময় উপকূলীয় এই অঞ্চলগুলোতে এক ফসলি আবাদের উপরে নির্ভরশীল থাকা পরিবারগুলো দিন দিন পিছাচ্ছিল। সেই জায়গা থেকে উদ্যোক্তাদের হাত ধরে, তরুণ উদ্যোক্তাদের হাত ধরে নতুন ফসল এবং কৃষি বাণিজ্যিকায়নের এই প্রযুক্তিকে মাথায় নিয়ে এগিয়ে এসছে কিছু তরুণ। তার একজন হচ্ছেন জামাল উদ্দিন। তার এই খামারটি স্থানীয় পর্যায়ে সাড়া জাগিয়েছে যেমন, এবং সম্প্রসারণ ঘটাবে আগামীতে, কোনো সন্দেহ নেই। পটুয়াখালীর দশমিনার লক্ষ্মীপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার এখানেক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। সংবাদে আরও একবার আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ ও খরায় দিনাজপুরের লিচুর গুটি ঝরে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। অনাবৃষ্টি ও অব্যাহত তাপপ্রবাহে বেশিরভাগ গুটি নষ্ট হয়ে গেছে। নানা কীটনাশক প্রয়োগ করেও সুফল পাননি চাষিরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাছ চাষে পাশাপাশি ধান চাষেও ক্ষতি হচ্ছে। ফলে
মৌসুমের শুরুতে প্রতিটি বাগানের মঞ্জুরি লিচুর মুকুলে পরিপূর্ণ ছিল, কিন্তু গুটি আসার সময় থেকে টানা তাপ প্রবাহে মঞ্জুরিগুলো শুকিয়ে গুটি ঝরে যাওয়ায় লিচুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আসলে অতিরিক্ত খরার কারণে আমাদের লিচুর গাছের ফল ঝরে যাচ্ছে এবং আমের গাছের থেকে আম পড়ে যাচ্ছে, পোকা ধরছে বা বোটা নরম হয়ে গেছে, কিছু কিছু লিচু দেখা যাচ্ছে পোকা ধরে গেছে। দিনাজপুরের বাগানগুলোতে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না 3 ও বেদানা জাতের লিচুর প্রচুর মুকুল এলেও বৈশাখে তীব্র তাপ প্রবাহ আর অনাবৃষ্টিতে পুড়ে গেছে সেগুলো। লিচু আমাদের এবার প্রচুর মুকুল আইছে, পানি না হওয়ার কারণে মুকুলগুলা ঝরে যায়। লিচু সেই তুলনায় আমাদের লিচু কম ধরেছে এবং আমাদের কৃষকের এবারে লস হবে। লিচুর গুটি রক্ষায় বাগানে নিয়মিত সেচ ও গাছে পরিমিত ঔষধ প্রয়োগ করতে চাষিদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আসলে তাপমাত্রা যেহেতু অনেক বেশি, সেজন্য কিন্তু পানি ধরে রাখার কথা বলা হয়েছে এবং আমাদের যে বাগানগুলো আছে সেখানে আমরা বাগানের যে কৃষক তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি যে আপনারা বাগানগুলোতে পানি স্প্রে করেন। লিচুগুলো যেহেতু এতদিন যে তাপপ্রবাহ চলছিল সেটার কারণে কিন্তু তাদের যে তাপমাত্রার কারণে ভিতরে কিন্তু একটা এক্সটার্নাল প্রেশার তাদের মধ্যে তৈরি হয়েছে। তো এটা থেকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আমরা ওই যে পানির যে পরামর্শটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে বোরন, সলুবর বোরন, একটা লিকুইড বোরন পাওয়া যায়, সেটা কিন্তু স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি যাতে ফলটা ফেটে না যায়। দিনাজপুরে এবার 5500 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বেপরোয়া দখল ও দূষণে মৃতপ্রায় চট্টগ্রাম নগরের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। নদীর দুরবস্থা হুমকিতে ফেলেছে দেশের সামরিক পরিবেশ ও অর্থনীতিকে। ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীকে বাঁচাতে ব্যতিক্রমী সাম্পান শোভাযাত্রা হয়েছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবার সচেতনতা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। চৌধুরী ফরিদের তথ্য, ভিডিও চিত্রে আলিমাল রাজির রিপোর্ট। 3 শতাধিক সাম্পানের অংশগ্রহণে নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয় শোভাযাত্রা। কর্ণফুলীর দখল দূষণ রোধের পাশাপাশি নব্যতা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করেন মাঝিরা। এই চট্টগ্রামের কে বাঁচানোর জন্য, এই চট্টগ্রামের সৌন্দর্য রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করবেন এই দখল উচ্ছেদ করার জন্য। ভূমিদস্যু এবং দূষণকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এই কর্ণফুলী আমাদের প্রাণ, চট্টগ্রামের প্রাণ। এই কর্ণফুলী রক্ষা হলে আমরা চট্টগ্রাম রক্ষা হবে এবং চট্টগ্রাম বাঁচবে। কর্ণফুলীর ন্যায্যতা যাতে থাকে, নদী বন্দরটা যেন সচল থাকে, যাতে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয়। বর্জ্য পলিথিন অনেক বেশি, আমাদেরকে কিন্তু সরকার কিন্তু আমরা কাজ করে যাচ্ছে, কিন্তু বাট আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, আন্দোলন করতে হবে। রাজনীতিবিদরা যদি একত্রিত হয় তাহলে আন্দোলন সফল হবে। জনগণ আছে, মুক্তিযুদ্ধের এটার সাথে 100% আছে। কর্ণফুলী নদী রক্ষা নাগরিকের নৈতিক দায়িত্ব উল্লেখ করে দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান আয়োজকরা। আমাদের মূল দাবি হচ্ছে কর্ণফুলীর 2181টি স্থাপনা, যেটা মহামান্য হাইকোর্ট সুনির্দিষ্ট করে দিয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ের গেজেট নোটিফিকেশনে প্রকাশিত আছে, সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সার্বক্ষণিক একটি প্রশাসনিক টিম দিয়ে এই উচ্ছেদকৃত জায়গা যাতে আর কেউ দখল করতে না পারে সেই ব্যবস্থা করা। কর্ণফুলী যেভাবে ভরাট হয়ে যাচ্ছে, দূষণ হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনার। দীর্ঘ সময় ধরে চ্যানেল আই এবং কর্ণফুলী নদী দূষণ প্রতিরোধ কমিটি সহ নাগরিক সমাজ বিভিন্নভাবে আমরা আন্দোলন করে আসছি কর্ণফুলীকে বাঁচানোর জন্য। আবেদন থাকবে, আপনারা খুব দ্রুত কর্ণফুলীকে বাঁচান, কর্ণফুলীকে রক্ষা করেন। কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন ব্যর্থ হলে শুধু চট্টগ্রাম নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। কর্ণফুলী যারা ব্যবহার করছেন তারা আরও বেশি সতর্ক হবেন, কারণ প্রথম ভিকটিম কিন্তু হবেন কর্ণফুলীর দুপারে যারা বাস করছেন এবং দ্বিতীয় ভিকটিম হব আমরা সবাই, বাংলাদেশের সকল মানুষ। তা আমরা আশা করছি আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই কর্ণফুলীকে বাঁচিয়ে রাখার যে আন্দোলন, সেই আন্দোলনে সবাই সামিল হবেন বলে আমি বিশ্বাস করি। কর্ণফুলী নদী রক্ষায় অবিলম্বে কার্যকরী উদ্যোগের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ সহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।
আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।